নাগরিক সমাজ কতটা সচেতন, সুনাগরিকের দায়িত্ববোধ কেমন, তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন, না চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন, নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচারে তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করা দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকে চ্যানেল 24 এই সাপ্তাহিক আয়োজন মুক্তকণ্ঠ নিবেদন করছে ইস্পাহানি মির্জাপুর চা। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা আলাপ করব অনলাইন প্রতারণা বিপাকে তরুণ প্রজন্ম এই বিষয়টি নিয়ে। তার আগে আমরা জেনে নিতে চাই বিশেষ কিছু শিরোনাম এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সপ্তাহের এমন কিছু খবর যার সত্যতা জানা আপনাদের অত্যন্ত প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রাসেল ভাইবার প্রসঙ্গ, ছড়ানো হচ্ছে বিভ্রান্তি গুজব। ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে সিলেটের ভয়াবহ বন্যা প্রসঙ্গটি যেমন মিথ্যে, তেমনি ভাইরাল ছবিটিও ফারাক্কার নয়, বরং দেশটির ঝাড়খণ্ডে অবস্থিত পাঞ্চেত বাঁধের, যে নদীর কোনো অংশই বাংলাদেশে প্রবেশ করেনি। রেল ট্রানজিট ইস্যুতে সরগরম রাজনৈতিক অঙ্গন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে অপতথ্য আর বিভ্রান্তির ছড়াছড়ি। এদিকে রেল ট্রানজিট সমঝোতা চুক্তি বাতিলের দাবিতে পাঠানো হয়েছে আইনি নোটিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণা, ট্যালেন্ট হান্ট নামে অনলাইনে মডেলিংয়ের ফাঁদ, ব্ল্যাকমেইলের শিকার শত শত তরুণী। বিশেষ কিছু শিরোনাম এতক্ষণ আপনারা শুনছিলেন। আমরা প্রথমে জানিয়েছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব, অনলাইন প্রতারণা বিপাকে তরুণ প্রজন্ম। আমি আলোচনার আগেই অতিথি যারা রয়েছেন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে আমার সাথে যুক্ত রয়েছেন বেসিসের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমানে সিইও চেয়ারপারসন ইউআই সিস্টেমস লিমিটেড ফারহানা এ রহমান। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, কষ্ট করে সময় দিয়েছেন। এবং অনলাইনে যুক্ত রয়েছেন কানাডা প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান। আপনাদের দুজনকে আরও একবার ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য, কষ্ট করে সময় দেওয়ার জন্য। আমরা দর্শক আলোচনায় যাব। আলোচনায় যাবার আগে কিছু কেস স্টাডি নিয়ে আলোচনা করে তারপরে আমরা বিশদভাবে আলোচনায় যাব। একটি চক্র ফেসবুকে ভুয়া আইডি এবং পেজ খুলে ফ্রিল্যান্সিং, লোভনীয় চাকরি, মডেল বানানো, প্রতিভা অন্বেষণের বিজ্ঞাপন দিয়ে তরুণীদের কাছ থেকে কৌশলে আপত্তিকর ছবি এবং ভিডিও হাতিয়ে নিত। পরে সেই ছবি এবং ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাদের অসামাজিক কাজের ব্যবসায় বাধ্য করত। চক্রের মূল হোতা মেহেদি হাসান এবং তার খালাতো ভাই শেখ জাহিদ বিন সুজন চক্রটি গড়ে তোলে। তারা দুজনই মেডিকেলের শিক্ষার্থী। সিআইডি তাদের অনুসন্ধানে এই বিষয়টি জানতে পেরেছে। এটি একটি কেস স্টাডি। আরেকটি স্টাডি হচ্ছে বছর তিনেক আগের। সেখানে জানা যায় যে ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিল রাজধানীর একটি ইংরেজি মাধ্যমের স্কুলের ও লেভেলের শিক্ষার্থী রাহাত, তার ছদ্মনাম। মাসখানেক আগে ফোন চুরির পাশাপাশি তার ফেসবুকে হ্যাক হয়। হ্যাকাররা সেই অ্যাকাউন্টটি ব্যবহার করেই তার একাধিক বন্ধু এবং স্বজনদের কাছে SMS পাঠিয়ে তার কাছে সহযোগিতা চায়, টাকা চায়, এবং অনেকেই ভুল বোঝেন এবং অনেকেই টাকা তাকে দেন এবং পরবর্তীতে তাদেরকে ব্লক করা হয় ফেসবুকে। এবং পরবর্তীতে বন্ধু রাহাতের সাথে যোগাযোগ করে প্রতারণার বিষয়টি তারা জানতে পারেন। আরেকটি কেস স্টাডি হচ্ছে ফেসবুকের সুবাদে কাউসার নামে এক ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল নবম শ্রেণীর এক শিক্ষার্থীর। এক পর্যায়ে দুজনের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এবং কয়েক মাস পর সম্পর্কের অবনতি হয় এবং কাউসার তখন ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে হাবিবাকে ব্যক্তিগত ছবি ফাঁস করার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে এবং কিছু টাকা চায়, কিছু টাকা দেওয়া হয়। পরবর্তীতে মোটা অঙ্কের টাকা চাইলে তার পরিবার থানায় অবজেকশন জানায় এবং থানায় তাকে গ্রেফতার করা হয়। এই যে তিনটি কেস স্টাডি নিয়ে আমরা আলোচনা করব। আরও কেস স্টাডি নিয়ে নিশ্চয়ই আমরা পুরো আলোচনায় আসবে। আমরা আলোচনার শুরুতেই আবদুল্লাহ আল ইমরানের কাছে যেতে চাই। আবদুল্লাহ আল ইমরান, পরিস্থিতিটা আসলে কি? আমি তিনটি স্টাডির কথা, কেস স্টাডির বিষয়ে বলছিলাম। এছাড়া তো অনেক কেস স্টাডি রয়েছে যেগুলো আসলে আমাদের গণমাধ্যমে আসে না বা আমাদের লোকচক্ষুর আড়ালেও থেকে যায়। আপনি অনুসন্ধানী সাংবাদিকতা করেছেন বহুদিন।
আসল চিত্রটা কেমন, মানে আপনার অভিজ্ঞতা কি বলে? না, ধন্যবাদ ইমতিয়াজ। আপনি যে কেস স্টাডিগুলোর কথা বললেন, এই কেস স্টাডিগুলোর মধ্যে বিশেষ করে সিআইডির যে কেস স্টাডিটা বললেন, এই এই অনুসন্ধানটির সঙ্গে আমি আসলে দীর্ঘদিন ধরে জড়িত। আমি বাংলাদেশে থাকতে এই কাজটি শুরু করেছিলাম। এরপরে আমি যখন এখানে কানাডাতে সাংবাদিকতা শুরু করি, তখনও আমার হাতে যে পেন্ডিং কেসগুলো ছিল বাংলাদেশের, আপনি তো জানেন যে অনুসন্ধানী সাংবাদিকতা আসলে এখন গ্লোবাল, মানে যে কোনো জায়গায় বসে আপনি কাজ করতে পারেন চাইলে। তো সেই কাজটি আমি যখনই সুযোগ পেয়েছি এখানকার সাংবাদিকতার পাশাপাশি আমি বাংলাদেশের এই বিশেষ করে অনেকগুলো টপিক ছিল, এর মধ্যে এই কাজটা আমি কন্টিনিউ রেখেছিলাম। এর একটা নিদর্শন ছিল গত বছর চ্যানেল 24 আমরা একটা স্টোরি করি। আম, পমপম নামে একটা গ্রুপ ছিল, মার্ক জি। সাকারবার্গ নামে একটা আইডি থেকে এরকম অল্প বয়সী তরুণীদের আপত্তিকর কন্টেন্ট হাতিয়ে নিয়ে সেগুলো বিক্রি করা হতো এবং তার সাবস্ক্রাইবার ছিল বিশ্বজুড়ে। তো ওই অনুসন্ধানেরই একটা পার্ট ছিল এবার এই এই যেটা আপনারা দেখলেন। আমরা তখনই একটা খোঁজ পাই যে এরকম আরো দুটো ক্যারেক্টার আছেন, আমি এরশাদ শিকদার এবং আখতার, দুটোই ছদ্মনাম। এই দুটো ছেলে আসলে অনেক অল্প বয়সী কিংবা বিভিন্ন বয়সী তরুণীদেরকে আসলে চাকরি দেওয়ার নামে, মডেলিং এর নামে কিংবা অন্য কোনো প্রলোভনে, ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার মাধ্যমে আসলে প্রথমে কানেক্ট করে। এরপরে আসলে একটা সুসম্পর্ক গড়ে তোলে। যেমন একটা উদাহরণ দেই, মডেলিং এর জি। যেটা আপনারা আসলে অত একটু ভেঙে না বললে বুঝবেন না। জি। যেমন প্রথমেই পোজ দেওয়া হয় যে মডেল লাগবে, এরপরে যখন যোগাযোগ করে তখন বলে যে আসলে আমাদের মডেল তো একটু ডিফারেন্ট, আমরা অন্তর্বাস বিক্রি করি। তো এটার জন্য আমাদের আসলে দেশের বাইরে বায়ার আছে, তাদের কাছে ছবি ছবি পাঠাতে পাঠাতে হয়। হবে। তো তখন তাদের কাছ থেকে তাদের অন্তর্বাস পরিহিত ছবি চাওয়া হয়। তো বলা হয় এটা বাংলাদেশে কোথাও যাবে না, একদম সরাসরি বিদেশি বায়ারদের কাছে যাবে। জি। এটা বলে আসলে তাদের কাছ থেকে প্রথমে তাদের ছবি নেওয়া হয়, এরপরে ধীরে ধীরে তাদেরকে বাধ্য করা হয়, ব্ল্যাকমেইল করে। ওরা যেটা নাম বলে ক্যাম সার্ভিস, প্রথমে নন ফেস মানে চেহারা দেখাবা না, শরীর দেখাবা। এরপরে হচ্ছে ফেস, চেহারা সহ তুমি সার্ভিস দিবা। এরপরে ধীরে ধীরে রিয়েল সার্ভিস মানে সরাসরি যৌন সম্পর্কে বাধ্য করে। মানে এটা একটা, মানে একটা আসলে নেভার এন্ডিং প্রসেস। একবার ঢুকে গেলে এই চক্র থেকে আর বেরোনো যায় না। আবার একটু লোভও কাজ করে, যেহেতু ঘরে বসে আসলে কিছু করতে হচ্ছে না, জি। প্রচুর টাকা আয় করছে। সো বয়সটাই এমন যে না বুঝে তারা এগুলোর সঙ্গে জড়িয়ে যায়। তো এই উদাহরণটা একটু এলাবোরেট করে বললাম এই কারণে, যেটা থেকে আসলে অনেক কিছু বোঝার সুযোগ আছে। যে ধরেন অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবন যেমন সহজ করেছে, তেমনি এরকম নানান ধরনের ঝুঁকিও তৈরি করেছে। এখন এই ঝুঁকিটায় আপনি আসলে কতটা বিপদগ্রস্ত হবেন এটা নির্ভর করবে আপনার এই ধরনের লিটারেসির উপরে। আসলে আপনার কতটুকু লিটারেসি আছে, যে আপনি এই ধরনের পরিস্থিতিতে কি ধরনের রিয়্যাক্ট করবেন, কি ধরনের অ্যাক্ট করবেন এবং কি ধরনের বিষয় আপনি মাথায় রাখবেন। এগুলো নিয়ে আসলে পারিবারিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে, সব পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে, শিক্ষা ইনস্টিটিউশনগুলোর পর্যায়ে আসলে প্রচুর আহ, সচেতনতা তৈরি করা প্রয়োজন। এবং এখানে ব্যাসিসের ফারহানা আপা আছেন, তারা জি। যদিও ইন্ডাস্ট্রি লিডার, কিন্তু আপনাদের আসলে ইন্ডাস্ট্রির বাইরেও আসলে স্টুডেন্ট চ্যাপ্টার আছে। সেই জায়গা থেকেও আপনাদের আসলে অনেক ধরনের উদ্যোগ নেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি। জি। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ আল ইমরান। আপনার কাছে আবারও আসবো, এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানবার চেষ্টা করব। ফারহানের রহমান, আপনি শুনছিলেন আব্দুল্লাহ আল ইমরান আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করছিলেন এবং তার অভিজ্ঞতার বিষয়গুলো তিনি আমাদের সাথে শেয়ার করলেন। তার আগে আমাদের সাথে আরও একজন অতিথি দর্শক যুক্ত রয়েছেন, তিনি সাইবার সিকিউরিটি এক্সপার্ট যারা আরিফ মঈনুদ্দিন। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন। জি, আপনাকেও ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আরিফ মঈনুদ্দিন। আপনার কাছে নিশ্চয়ই আমরা আসবো। আমরা ফারহানা রহমান, তিনি তার অভিজ্ঞতার জায়গাগুলো বলছিলেন যে কিভাবে আসলে তাদেরকে অ্যাট্রাকশন করা হয়, কিভাবে তাদেরকে এই ফাঁদে ফেলা হয়। আপনারা তো এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। সাধারণ মানুষদের জন্য একটু ছোট্ট করে যদি আমাদের একটু পয়েন্টে পয়েন্টে বলেন যে সাইবার অপরাধটা আসলে কি, কোন কাজটা করলে সাইবার অপরাধ হবে? আমি প্রথমেই বলতে চাই যে যে কোনো বিষয়েরই ভালো দিক আর খারাপ দিক দুটোই থাকে। রয়েছে। তো আমরা যখন এই আইসিটি অথবা আইটি নিয়ে বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ বা ডিজিটাল বাংলাদেশের মতো ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করেছি যখন, তখন এক ধরনের চ্যালেঞ্জ ছিল। এখন স্মার্ট বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি। তো সেই জায়গাগুলোতে কানেক্টিভিটিটা খুব ইম্পর্ট্যান্ট। এবং যেটা হয়েছে একদম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষ এখন ইন্টারনেট তাদের হাতে হাতে, পকেটে পকেটে আছে এবং স্মার্টফোন।
তো এইগুলো যেমন আমরা সুবিধাটা পেয়েছি এর কিন্তু অসুবিধাও আছে। এর মধ্যেই ইমরান উনি বললেন কিন্তু যে লিটারেসির কথাটা কিন্তু উনি ছোট করে বলেছেন। আমরা যেমন প্রচুর পোটেনশিয়াল দেখতে পাচ্ছি, যার জন্য আমরা কিন্তু যখন ইয়াংরা আসে অ্যাট্রাক্টেড হয় আইসিটি নিয়ে, তারা কাজ করবে। আমরা শুনছি যে অনেকে ঘরে বসে অনেক টাকা রোজগার করছে। তো যখন এই ধরনের একটা SMS অথবা মেসেজ কারো কাছে আসে, একটা মেয়ের কাছে আসে স্পেশালি, এবং আমি যদি আমার ব্যক্তিগত নিজের জায়গা থেকে বলতে চাই, আমরা তো আইটি ইন্ডাস্ট্রিতে মেয়েদেরকে আনতে চাই। তো সেই জায়গাগুলোতে আমরা কিন্তু অনেকভাবে তাদেরকে উৎসাহিত করি। তো এই ধরনের একটা মেসেজ যখন ওনারা পান, তখন তারা মনে করেন আমি হয়তো আইটি ইন্ডাস্ট্রির কোনো একটা কাজে, অথবা ই-কমার্স, যেমন ই-কমার্সে যেটা একদম স্পেসিফিক্যালি যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, যে কোনো একটা জিনিসের বিজ্ঞাপনে তাকে কাজ করতে হবে, মডেলিং করতে হবে, এই জায়গাগুলোতে তো আসলে কম বয়সী যে মেয়েরা তারা কিন্তু আসতে চায়, এবং আমরাও চাই যে ওনারা আসুক। হ্যাঁ, কিন্তু সাইবার ক্রাইম কোনটা সেটাও বোঝার জন্য যে সব কিছুতে আসলে এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে আসলে ঢুকে দেওয়া দরকার। আমি কতটুকু যাব, আমি আমার জায়গা থেকে কতটুকু যেতে পারি, কাজটা কি, সেটা না জেনে আমি যখন ওখানে ঝাঁপ দিচ্ছি, তখনই কিন্তু আসলে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। এগুলো আমি মডেলিং বা এই কাজগুলোর কথা বাদই দিলাম, আমি ফেসবুকে আসলে কতটা কীরকম একটা ছবি আপলোড করতে পারি, কতটুকু লিখতে পারি, কতটুকু, এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের সাধারণ জনগণের জানার বিষয় বলে আমি মনে করি। কারণ আমরা যখনই মানে সাইবার জগতে চলাচল শুরু করেছি, সাইবার জগৎ কিন্তু আমাদের কন্ট্রোলের ভিতরে নেই। এটা এখান একটা তথ্য এটা ভেসে বেড়ায় সব জায়গায়। আমি মনে করছি আমি শুধু আমার ওয়ালে পোস্ট করছি, বিষয়টা কিন্তু সেখানে থাকছে না। তো সেরকম আমি যখন একটা কাজে আমি নিজেকে ইনভলভ করছি, সেখানে আসলে কাজটা কি পুরোপুরি মানে আমি যদি না জানি, এবং জানলে আমি আসলে কত দূর যাব, আমি আমার এরিয়াটা যদি ডিফাইন করতে না পারি, তাহলে কিন্তু যেটা আসলে কাজ, আইটি ইন্ডাস্ট্রির কাজ, সাইবার ক্রাইম বলতে যেটাকে বোঝায় সেই, আর কোনটা সাইবার ক্রাইম, এটা কিন্তু আমাকে আলাদা করতে জানতে হবে একদম শুরু থেকে। যে কোনো প্রলোভনে আমরা ঝাঁপিয়ে পড়ার আগে কারণ অনেক ধরনের টেকনোলজি প্রতিদিন চেঞ্জ হচ্ছে, টেকনোলজি দিয়ে প্রতিদিন আয় করার সুযোগ কিন্তু আমাদের পর্যন্ত পৌঁছচ্ছে। তো সেইগুলো আসলে কোনটা ঠিক কোনটা ভুল আমি একেবারেই না জেনে, আমি কারোর সাথে আশেপাশে আলাপ না করে আমি রাজি হয়ে যাব, ওই জায়গাটা আমি স্পেশালি মেয়েদের কথা বলছি। কারণ আপনি যে 3টা কেস বলেছেন, 3টা কেসে আমরা দেখেছি যে ভিকটিম হচ্ছে নারী, হ্যাঁ মেয়েরা। কিন্তু আমরা অনলাইনে কিন্তু আরো অনেক ধরনের কার্যক্রম দেখছি, যেমন অনলাইন বেটিং এর কথাও যদি ধরি, সেখানে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু আক্রান্ত হচ্ছে। তো আমরা কতটুকু করব, কোনখানে যাব, সেই জায়গাটা কিন্তু আসলে জানতে হবে। অ্যাটলিস্ট বন্ধু বান্ধবের সাথেও আলাপ করা যেতে পারে, আত্মীয় স্বজনের সাথেও আলাপ করা যেতে পারে। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে ভয়াবহ মনে হয় সেটা হচ্ছে যে আমাদের অভিভাবকরাই কিন্তু জানেন না যে কোনটা সাইবার ক্রাইম। হ্যাঁ, মডেলিং অনেক ফ্যামিলিতে করতেই দেয় না, কিন্তু এখন কিন্তু অনেক ফ্যামিলি এবার অ্যালাউ করে। সো ওনারা হয়তো খবরও রাখেন না যে আসলে কোন ধরনের কাজে ও ইনভলভ হচ্ছে, টাকাটা কোথা থেকে আসছে, সেসব প্রশ্ন তো আসলে পারিবারিকভাবেও আসার প্রয়োজন বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে নিশ্চয়ই আবার আসবো আমরা। জনাব আরিফ মঈনুদ্দিন, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই ধরনের অপরাধের যদি কেউ শিকার হন, আপনি যেহেতু সাইবার সিকিউরিটি এক্সপার্ট, তার আসলে কি করণীয় থাকবে সেই মুহূর্তে, বা সেই মুহূর্তে তিনি কি কাজগুলো, কি পদক্ষেপগুলো তার নেওয়া উচিত? ইন্টারনেটের সহজলভ্যতা যেহেতু আমাদের দিন দিন বেড়ে যাচ্ছে, তাহলে এই অপরাধগুলো বাড়ছে। তো এখন যেহেতু সবার হাতে স্মার্টফোন, আমরা আসলে স্মার্টফোন ব্যবহার করার আগেই বুঝি না আসলে কোনটা অপরাধ এবং হচ্ছে কোনটা ভালো কাজ। আমরা প্রথমে আসলে করে ফেলি। তো এটা আসলে যখন এই ধরনের প্রতারণাগুলো হয়ে যায়, তারপর আমরা আসলে অনেক সময় বুঝতে পারি। যখন কেউ কোনো ধরনের এসব প্রতারণা করে থাকে, সে আসলে এটা প্রাথমিক অবস্থায় এটাকে আসলে প্রতারণা হিসেবেও ধরে না, বা সেটাকে সে মজা হিসেবে ধরে, এটা ফান। এখন পরবর্তীতে আসলে একটা ফ্যামিলির যেটা উচিত, যদি কেউ প্রতারণার শিকার হয়ে থাকে,
আপনি দেখবেন যারা কিশোর এবং কিশোরী এদের অধিকাংশই এই প্রতারণাগুলোতে যখন ওরা পড়ে যায় ওরা ফ্যামিলির সাথে শেয়ার করে না। শেয়ার ওরা করে না। এটার মাত্রাটা যখন অতিরিক্ত হয়ে যায় কোন একটা প্রতারণার, জি, তারপর হচ্ছে ওনারা কাউকে না কাউকে শেয়ার করে। ততক্ষণে কিন্তু যা হবার তার তাই হয়ে অবস্থা যায়। কিন্তু আরো অতিরিক্ত হয়ে যায় এবং তার নামে প্রোপাগান্ডা যখন অ্যাক্সেস লেভেলে চলে যায়, তারপর হচ্ছে সে হয়তো তার কোনো ফ্রেন্ডকে বলছে বা তার কোনো ফ্যামিলিকে বলছে। বাট এই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় ফ্যামিলির সাথে শেয়ার করা উচিত। ফ্যামিলি না হলে এমন কোন ফ্রেন্ড যাকে এইসব সমস্যাগুলো খুলে বলা যায়। এবং আপনি জানবেন বাংলাদেশ পুলিশের একটা ফেসবুক পেজ আছে, যে পেজটা হচ্ছে শুধুমাত্র উইমেনদের জন্য। যেহেতু আমাদের দেশে বর্তমানে সাইবার প্রতারণার সবচেয়ে শিকার হচ্ছে মেয়েরা, এবং মেয়েদেরকে সহজেই যে কেউ আসলে দুর্বল পয়েন্টগুলো দিয়ে বিভিন্নভাবে ছবি এডিট করে হোক বা এআই এর শরণাপন্ন হোক বা বিভিন্নভাবে হচ্ছে ওরা টার্গেট করে কাজ করে। এখন একজন ব্যক্তি বলতে পারেন বা একজন কিশোর বা কিশোরী বলতে পারেন, তার সর্বপ্রথম কাজ হচ্ছে কোনো ধরনের প্রতারণার শিকার হলে তার ফ্যামিলিকে জানানো এবং নিকটস্থ থানায় একটা অভিযোগ দায়ের করা। কারণ অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন এটা যারাই আসলে এই প্রতারণাগুলো করে থাকে এরা আসলে ওই ভিকটিমের পূর্ব পরিচিত। এবং আপনি 90% পাবেন হচ্ছে ভিকটিমের পূর্ব পরিচিত, আগে থেকে হয় তাকে পছন্দ করে, অথবা তার কোনো সাবেক বয়ফ্রেন্ড, বা হতে পারে তার আশেপাশে কোনো নিকট আত্মীয় যাকে প্রেমের প্রস্তাব দিয়েছে বা যাকে ভালো লাগে সে ইগনোর করছে। তো এইসব ক্ষেত্রে সবগুলো আসলে এগুলো আসামি যারা হয় বা হচ্ছে যাদের বিরুদ্ধে ব্যবস্থা খুব কাছের মানুষজন, খুব পরিচিত মানুষজনই করেন। কিন্তু এটা ব্যবস্থা নেওয়ার জন্য আসলে আপনাকে একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, যেটা আসলে অনেক সময় আমরা মানে যে প্রতারিত হয়ে থাকে তারা বুঝে নেয় না। আচ্ছা, আপনার কাছে দুটো পয়েন্ট পেলাম। প্রথমটি আপনি বললেন যে প্রথমে ফ্যামিলিকে বলবে অথবা খুব কাছের বন্ধুকে বলবে যার সাথে শেয়ার করা যায়, এবং সেকেন্ডলি আপনি বললেন যে থানায় অভিযোগ দায়ের করতে হবে, অভিযোগটি জানাতে হবে। আর কি কি করণীয় হতে পারে? আর হচ্ছে যেহেতু একজন স্মার্টফোন ব্যবহারকারী, তার স্মার্টফোনের নিরাপত্তা যেগুলো থাকে সেই নিরাপত্তাগুলো জানতে হবে। আমি যদি স্মার্টফোন ব্যবহার করি, আমার স্মার্টফোনের যত ধরনের লুপহোল থাকে বা হচ্ছে কোথায় আমি শেয়ার করা যাবে, কোথায় আমি ছবি শেয়ার করা যাবে না, আমি কোথায় আসলে আমার ছবিগুলো রাখলে নিরাপদ থাকবে। আমার স্মার্টফোন মানেই যে আমি সব সময় সব যে কোনো অবস্থায় আমি ছবি তুলবো, এই ছবিগুলো তোলা যাবে না। এবং হচ্ছে আমরা বিভিন্ন সময় থার্ড পার্টি বিভিন্ন অ্যাপস ইউজ করি, কোন নায়কের সাথে আমাদের চেহারা মিলে, কোন নায়কের সাথে চেহারা মিলে, বা হচ্ছে এমন কোন কম্পিটিশন যে কম্পিটিশনে আমরা আসলে অংশগ্রহণ করি, এমন কোন রূপচর্চার কোন ইয়াতে আমরা হচ্ছে বিভিন্ন ছবি দিই, এই ছবিগুলো হচ্ছে চলে যায় থার্ড পার্টি, এই ছবি বুঝতে পেরেছি। অর্থাৎ অ্যাপ ব্যবহারের ক্ষেত্রেও সচেতন থাকতে হবে। জনাব আরিফ মঈনুদ্দিন, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আব্দুল্লাহ ইমরান, আপনি শুনছিলেন জনাব আরিফ মঈনুদ্দিন বলছিলেন যে প্রথম দিকে অনেকেই ফ্যামিলিকে বলতে একটু ইতস্ততা বোধ করেন, বলেন না। সেক্ষেত্রে অনেক পরে এসে যখন খুব বেশি বিপদে পড়েন তখন এসে বলেন, এর মাঝখানে যা হবার তাই হয়ে যায়। অনেক ক্ষেত্রে অনেকে পাচার হয়ে যান, অনেক ক্ষেত্রে একেবারেই লাস্ট স্টেজে চলে যান, কেউ কেউ সুইসাইডও করে ফেলেন, এমন ঘটনাও আমরা দেখেছি। তো আপনার অভিজ্ঞতার জায়গা থেকে একটু জানতে চাইবো যে এই ধরনের কি কি অভিজ্ঞতা আপনার রিপোর্টিং সময় আপনি দেখেছেন বা পেয়েছেন? না, আরিফ আমার বন্ধু মানুষ, আমরা একসাথে কিছু কাজও করেছি এবং আমাদের একই জায়গায় বিচরণ তো ভালো। ওর কথা সূত্র ধরেই বলি, সেটা হচ্ছে যে দেখেন, আমি আসলে একটা দীর্ঘ সময় কিন্তু বাংলাদেশে সাংবাদিকতা যখন করেছি, এইটা আমার একটা পছন্দের ফিল্ড ছিল এবং আমি নিজেও সরকারের বিভিন্ন এই ধরনের আয়োজনে আসলে স্পিকার হিসেবে সারা দেশে ঘুরেছি এবং আমি চ্যানেল 24-এ কিন্তু আমি একটা শো করেছি আপনার কন্টিনিউয়াসলি যতদিন আমি দেশে ছিলাম, জানলেই নিরাপদ নামে। তো কেস স্টাডি তো আসলে অনেক থাকেই। তা আমি একটু অন্যভাবে বলি, আপনি এই সময়ে এসে আসলে এই ছবি তোলা
কিংবা ছবি আদান প্রদান, এই ব্যাপারটা না থামাতে পারবেন না আপনি। এখনকার এই বয়সী ছেলে মেয়েদের মনস্তত্ত্ব যদি বোঝেন, তাদের সঙ্গে যদি মেশেন, কথা বলেন, তারা কিন্তু এটাকে অপরাধ মনে করেন না। তারা মনে করে যে তারা শেয়ার করবে, কিন্তু যাকে শেয়ার করছে সে কেন এটাকে ভাইরাল করবে, মানে এই ব্যাপারটা এইরকম ভাবে তারা ভাবে। এটাও কিছুটা ঠিক যে হ্যাঁ, একজন প্রাপ্তবয়স্ক মানুষ কিংবা হয়তো তার জায়গা থেকে সে ভাবছে যে এটা আমি তো করতেই পারি। তো এখন যাকে দিচ্ছে সেই মানুষটা আসলে তার এই বিশ্বাসটা রাখছে না, কিংবা সে ব্ল্যাকমেইল করছে। এখন আমাদের দেশ তো আসলে সামগ্রিকভাবে ওইরকম সভ্য জায়গায় বা বিশ্বের কোনো দেশই না, ইভেন ক্যানাডাও না। আমি এখানে, আপনি জানেন যে সিবিসির 5th স্টেটে কাজ করি, সো এখানে আমরা একটা স্টোরি করেছিলাম গত বছর, যে একটা অল্প বয়সী তরুণী এরকম একটা গেমের মতন একটা ফাঁদে পড়ে সে সুইসাইড মতন করতে গিয়েছে, এবং তাকে ধীরে ধীরে একটা খুব বাজে পরিস্থিতি নিয়ে যাওয়া হচ্ছে। সো উন্নত বিশ্বে এগুলো ঘটছে, কোনো দেশেই আসলে এটা যে খুব নিয়ন্ত্রিত কন্ট্রোল তা না। তবে হ্যাঁ, যেটা ব্যতিক্রম সেটা হচ্ছে যে এইখানে বা অন্যান্য দেশে বা অন্যান্য জায়গাতে আইনের একটা সঠিক প্রয়োগ আছে, এবং আপনি কোনো জায়গায় সহযোগিতা চাইলে সেই সহযোগিতাটা পাবেন। এখানে আরিফ যতটা সহজে বলল, আমি তো বাস্তবতা ফিল্ড থেকে দেখছি যে এই যে পেজ আছে সাইবার সাপোর্ট ফর উইমেন, যেটা আপনার পুলিশ হেডকোয়ার্টারের আছে, তারপরে আপনার ইয়েরও আছে, আপনার শুধু পুলিশ হেডকোয়ার্টারের না, সিআইডিরও আছে, বিভিন্ন 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 জায়গার আছে। সংস্থারই রয়েছে। তো আহ, তো সেই সেই ক্ষেত্রে দেখা যায় যে যে অভিযোগগুলো যে পরিমাণ জমা পড়ে, হ্যাঁ, তো সেই অভিযোগগুলো কিন্তু আসলে অ্যাটেন্ড করার মতো লোকবল নাই কিংবা সক্ষমতা নাই। আপনি জানেন যে ম্যাক্সিমাম অপরাধ হয় ফেসবুকে কিংবা এই যে টেলিগ্রামে। টেলিগ্রাম বা ফেসবুক আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, ওদের কাছে ডেটা চাইলে ওরা আপনাকে ডেটা দেবে না, অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। এবং আমাদের বাংলাদেশের এই যে এজেন্সিগুলোকে, যারা স্টেক হোল্ডার আছেন, তাদেরকে কিন্তু ওরা কতটুকু গুরুত্ব দেয় সেটা একটা প্রশ্ন। কোন বিষয়গুলোকে গুরুত্ব দেয়? এখন স্ট্যান্ডার্ড আসলে বিভিন্ন দেশে বিভিন্ন রকম। আপনি যেটাকে ধরেন একটা মেয়ের ধরেন হচ্ছে অন্তর্বাস পড়া ছবিকে আপনি নুডস বলছেন বা প্রবলেম বলছেন, ফেসবুক সেটা মনে করছে না। ওরা ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা খুব একটা খারাপ কোনো কিছু না। আবার আপনার কোর্টের অর্ডার লাগতেছে, যে কোর্টের অর্ডার আছে কিনা এই সংক্রান্ত কাজে। সো এরকম ধরেন আপনি 500 অভিযোগ পাঠাচ্ছেন, ফেসবুক 2টাকে রেসপন্স করছে। সো এই সীমাবদ্ধতাগুলোকে আমলে নেওয়া, এবং এই যে অফিসারদের সংকট আছে, সবগুলো অভিযোগকে আসলে অ্যাটেন্ড করতে পারাও সম্ভব না। কারণ এখন আপনার 16 কোটি মানুষ থাকলে 32 কোটি ফেসবুক অ্যাকাউন্ট আছে। কেন ডবল? কারণ প্রত্যেকেরই 2টা-3টা করে ফেক অ্যাকাউন্টও আছে। তো এখন এত মানুষকে আসলে এই ধরনের সার্ভিস বা সেবা দেওয়ার জন্য আমাদের পুলিশ সক্ষম কিনা, এটা একটা বড় প্রশ্ন। আর পুলিশের পরেই কিন্তু আমরা আসলে এত নির্ভর করবো বলেন, আমাদের নিজেদের দায়িত্ব আছে না, আমাদের নিজেদের একটা উদ্যোগ আছে না। এইটা আপনি কোনোদিনই থামাইতে পারবেন না যদি নিজেদের জায়গা থেকে আমরা ট্রাই না করি। এক হচ্ছে যে ছেলে, মূলত তো ছেলেরা মেয়েদেরকে হয়রানি করে, সেই ছেলে মেয়েগুলোর ব্যাকগ্রাউন্ডটা একটু দেখেন না। আমি ছোট করে এখানে একটু বলে রাখি, এই যে সাম্প্রতিক যে ঘটনাটা আলোচিত হলো, যে ছেলে দুটোকে আমরা খুঁজে বের করলাম, এবং আপনি অবাক হবেন, আমার 15 বছরের পেশাগত জীবনে আমি এরকম চতুর, ধূর্ত, এরকম কলাকৌশল জানা অপরাধী খুব কম দেখেছি। কারণ যেহেতু আমি অনেকদিন একদম খুব মানে হার্ডকোর ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেছি বাংলাদেশে, আমার কিন্তু অনেক সোর্স আছে। সো আমার পক্ষে ওদেরকে খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে, কারণ এরা কোনো ভুল করেনি, এরা কোনো নাম্বার ব্যবহার করেছে যা সব ভুয়া। ধরেন রিক্সাওয়ালা কিংবা সবজি বিক্রেতা কিংবা দুধ বিক্রেতা, এদেরকে 100 টাকা দিয়ে সিম তুলে ফেলেছে তাদের ফিঙ্গার দিয়ে। তো আপনি যখনই ট্র্যাক ডাউন করবেন, দেখবেন এটা ফরিদপুরের কোনো এক দুধ ব্যবসায়ী, যার সাথে কোনো কানেকশনসই নাই। আচ্ছা, এরা টাকা কানেকশন করে, টাকাগুলো কিভাবে তোলে? টাকা কালেক্ট করে তোলে হচ্ছে, ধরেন ও কাজ করতেছে গাজীপুরের টঙ্গীতে বসে কিংবা যশোরে বসে, ও টাকা তুলতেছে চাঁদপুরে, ওর আর একটা এরকম বন্ধু আছে, বা খুলনায় ক্যাশ আউট করতেছে। তো আপনি ক্যাশ আউট পয়েন্টে গিয়েও কিন্তু ওরা পাবেন না মূল যে টার্গেট। সো ওরা কোনো ভুল করেনি, যাই হোক তারপরেও তো অপরাধী কিছু না কিছু ভুল করেই। সো সবকিছু মিলে ওদেরকে খুঁজে বের করছি, এবং 1 বছর লেগেছে, মানে অনেক কষ্ট হচ্ছে এদেরকে খুঁজে বের করতে। আমি যেহেতু ইমরান, আমরা আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে আরো জানার চেষ্টা করব, বিশেষ করে আপনার অভিজ্ঞতার জায়গাগুলো, পাশাপাশি সীমাবদ্ধতার কথাগুলো শেষ করে দেই, যে 30 সেকেন্ডে শেষ করে দেই, যে এই ছেলেমেয়েগুলো ডাক্তার, তাদের বাবা মা কিন্তু, একজনের বাবা টিচার, মানে এই যে মেহেদির বাবা টিচার, স্কুলের টিচার। তো তিনি আসলে নিজেদের মেডিকেলে পড়ছেন, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে এই বিষয় নিয়ে আলাপ করব, এবং এই অপরাধগুলো যে হচ্ছে সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে বলি, পারিবারিকভাবে বলি, সামাজিকভাবে বলি, কি ধরনের প্রভাব পড়তে পারে, আমরা তিনজনের কাছে আবারও আসবো। দর্শক আপনারা যারা রয়েছেন সাথে থাকবেন, ফিরছি একটু পর, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আরও একবার স্বাগত। ইস্পাহানি, মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ, এবং
আমার সাথে সম্মানিত অতিথি হিসেবে 3 জন অতিথি যুক্ত রয়েছেন। ফারহানা রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেসিস এবং সিইও এবং চেয়ারপারসন ইউআই অ্যাসিস্ট্যান্স লিমিটেড। রয়েছেন কানাডা প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট আরিফ মঈনুদ্দিন। আপনাদের 3 জনকে আরও একবার স্বাগত আমাদের সাথে যুক্ত হবার জন্য। বিরতির আগে যে বিষয়টি নিয়ে আমরা আলাপ করছিলাম, আব্দুল্লাহ আল ইমরান বলছিলেন, আপনার কাছে একটু আসতে চাই ফারহানা রহমান, এই যে সাইবার অপরাধটা, এই অপরাধটা যদি সংগঠিত হয়ে যায় কারো কারো জীবনে, সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে বলি, পারিবারিকভাবে বলি বা সামাজিকভাবে বলি, কি ধরনের প্রভাব পড়তে পারে? আমাদের দেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে নিয়ে যদি এই ধরনের একটা ঘটনা ঘটুক চাই নাই ঘটুক, এটা নিয়ে যদি মানে নিউজ হয় অথবা মানুষের কাছে যায়, তখন কিন্তু ওই মেয়েটার জীবন বা ওই পরিবারকে কিন্তু দুর্বিষহ একটা সময় পার করতে হয়। আইনি সহায়তা পাওয়া একরকম, না পাওয়াটা আরেক রকম। কারণ তখন কিন্তু আইনি সহায়তা যদি ওনারা না পান, সেই ক্ষেত্রে কিন্তু ওনাদেরকে ওই সমস্যাটাকে ডিল করেই যেতে হয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি এই ছবি বা হোয়াট এভার দেওয়ার পরে যে সমস্যাটা তৈরি হয়, ব্ল্যাকমেইলের শিকার হয় মেয়েরা। এবং একটা সময় কখন এই খবরগুলো বাইরে আসে, যখন সে আর এটাকে নিজে হ্যান্ডেল করতে পারছে না, সেই জায়গায় যখন চলে যায়, তখন সে হয়তো পরিবারের দ্বারস্থ হয় অথবা বন্ধু বান্ধবের দ্বারস্থ হয়। তো তখন কিন্তু সামাজিকভাবে তাদেরকে অনেক সময় দেখা যায় যে তার বন্ধু বান্ধব থেকেও তার সাথে মেশা, দূরত্ব, আত্মীয় স্বজন সবাই শুধু তখন তাকে সমালোচনার বস্তু হিসেবে সমালোচনা করে তাকে কর্নার করা হয়। কিন্তু সেই ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু অনেক আত্মহত্যা অথবা অনেক ধরনের মানসিক রোগেও কিন্তু তারা আক্রান্ত হয়। এই যে বিভিন্ন ধরনের কথা এবং সামাজিক প্রেক্ষাপটে তাকে যে একেবারেই একঘরে করার যে বিষয়টা, এই বিষয়টা অনেক ক্ষেত্রে তারা মেনে নিতে পারে না। তো পরিবার এবং যার জীবনে এই জিনিসটা ঘটুক না কেন, তাকে এখান থেকে বের হতে কিন্তু বেশ বেগ পেতে হয় এবং লম্বা সময়ও অনেকে, আমি তো শুনেছি যে দেশের বাইরে চলে যেতে, কারণ এই দেশে থেকে পরিচিত গণ্ডির ভিতরে চলাফেরা করাটাও তার জন্য দুর্বিষহ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা তৈরির আগে যদি আমরা তাদেরকে সচেতন করতে পারি, আমার কাছে মনে হয় সমস্যা নিয়ে আমরা আলাপ করছি যে, এবং যেই বয়সের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা আলাপ করছি, এই বয়সের ছেলে মেয়েদের কিন্তু অনেক কৌতূহল থাকে যে এটা কেন হচ্ছে, এখানে আমি একটু করে দেখি, বা তারা আসলে লাইফটাকে অন্যভাবে এক্সপিরিয়েন্স করতে চায়। আমরা আকাশ সংস্কৃতি এখন খোলা, ইন্টারনেটের জন্য যোগাযোগের জায়গাটা খোলা, তো সেই জায়গায় তারা আসলে যা দেখছে সেটাকে তারা এক্সপ্লোর করতে চায় এবং এক্সপ্লোর করতে গিয়েই অল্প ইনফরমেশন নিয়ে এক্সপ্লোর করতে চায়। আমার কথা হচ্ছে যে অপরাধগুলো কিভাবে হচ্ছে সেটাও কিন্তু পুরোপুরি তাদের জানা থাকে না, সেটা একটা কারণ। তো এই ধরনের সমস্যা যেই পরিবারেই ঘটুক না কেন, সেটা কিন্তু আসলে যে কোনো অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্টের চেয়ে কম না, আমি এটাকে এভাবেই বলবো। এবং একটা মেয়েকে সেখান থেকে বের করে নিয়ে এসে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, এটা কিন্তু পুরো পরিবারের যুদ্ধ। আর সোসাইটিতে যারা থাকেন তাদের আসলে সেই মুহূর্তে কি করণীয় থাকবে? আমার কাছে মনে হয় আমার আত্মীয়, আমার পাশের বাড়ির অথবা আমার পরিচিত যেই বিপদের সম্মুখীন হোক না কেন, আমাদের উচিত তার পাশে যেয়ে দাঁড়ানো। হ্যাঁ, আজকে এই বাড়িতে সমস্যা হয়েছে, কালকে ওই বাড়িতে হবে, কিন্তু আমরা যদি ইউনাইটেড থাকি, আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে প্রোটেক্ট করার জায়গাটাকে তৈরি করতে পারি, তাহলে কিন্তু এগুলো আলটিমেটলি কমে যাবে। ইউনিটি থাকলে যেটা হবে, একটা তো হচ্ছে যে এই ধরনের সামাজিক নিরাপত্তা বলয় যদি তৈরি করা যায়, সেই ক্ষেত্রে মেয়েরা এমনিতেই অনেক সিকিউর হয়ে যায়, তারা কিন্তু অনেক ইনফরমেশন সরাসরি শেয়ার করবে, তারা কথা বলতে পারবে। আর একটা বিষয় আমাকে বলতেই চাই যে পরিবার যে একটা ইনস্টিটিউশন হিসেবে আগে কাজ করতো, সেই জায়গাটাও বোধহয় এখন অনেকটা দুর্বল হয়ে গেছে। সেটার সুযোগেই কিন্তু শুধুমাত্র ইন্টারনেট বা স্মার্টফোন থাকলে কি একটা মেয়ে এইসব জায়গায় জড়িয়ে পড়ে? তা কিন্তু না। যখন তার হাতে সময় থাকে, তাকে মনিটর করার মতো কেউ থাকে না, বা সে সারাদিন কি করছে সেই বিষয়ে কেউই খোঁজ খবর নেয় না। অথবা পয়সা আসছে, কিন্তু কোথা থেকে আসছে পরিবারের কোনো সদস্যই আসলে সেটা জানতে চাচ্ছে না, বা সে যেটুকু বলছে সেটুকুকেই যথেষ্ট ধরে নিয়ে এটার বিষয়ে আর ওনারা জানতে চাচ্ছে না। তো এই জিনিসগুলো কিন্তু সমস্যা তৈরির অন্যতম কারণ। তো ওই জায়গাগুলোতেও আসলে
আসলে যে আমাদের এই বয়সী ছেলেমেয়েরা কি করছে, কোথায় যাচ্ছে, সেটা কিন্তু পারিবারিক যে আগে যে এই বন্ধনটা ছিল সেই বন্ধনটা যদি থাকতো তাহলেও হয়তো কিছুটা মনিটর, আমি বলবো যে মনিটরিংটাও অনেকটা দুর্বল এখন। এবং আমরা অনেক সময় আজকে বাচ্চাদের কাছে শুনি যে আসলে তারা কি করছে, তারা রুমে দরজা বন্ধ করে আছে, সেটা আসলে বাবা মায়ের কনসার্ন হওয়া উচিত না। তারা লেখাপড়া করছে, লেখাপড়ায় ভালো করছে, তারা জীবনে এক্সেল করছে, রেজাল্ট ভালো, ওইটুকুই যথেষ্ট। কিন্তু আসলে ওইটুকুই কি যথেষ্ট? আমাদের আসলে ভেবে দেখা প্রয়োজন নৈতিকতার জায়গা, এবং আসলে আমরা কতটুকু করতে পারি, কতটুকু আমার জায়গা থেকে আমি কতটুকু যেতে পারি। হয়তো আমার বন্ধু অনেক দূর যেতে পারে, তাই বলে আমিও যেতে পারি কিনা, এই জায়গাগুলো, চিন্তার জায়গাগুলো তৈরি করার প্রয়োজন আছে। সেই জন্য আমার কাছে মনে হয় মিডিয়ারও এখানে একটা অনেক বড় ভূমিকা আছে। একটা ঘটনা ঘটে গেলে সেটাকে শুধু ইনফরমেশন হিসেবে শেয়ার না করে তাকে, মেয়েটাকে প্রোটেক্ট করার জায়গাটা, অনেক সময় আমরা দেখি যে ছবিগুলো দিয়ে দিয়েছে, হ্যাঁ, কিন্তু যার ছবি সেই ছবিগুলো শেয়ার করা হচ্ছে, নিউজে দেখাচ্ছে। আমি এই আপনার এই প্রশ্নটা একটু আব্দুল্লাল ইমরানকে, আমরা আরিফ মহিউদ্দিন সাহেব আপনার কাছেও আসবো, জনাব আরিফ মহিউদ্দিন, আমরা আব্দুল্লাল ইমরানের কাছে এই বিষয়টি একটু জানতে চাই। আব্দুল্লাল ইমরান, এই যে অপরাধটি ঘটবার পরে যেই মেয়েটি বা যেই ছেলেটির বিষয়ে তাকে অনেয়ারে আনা হয়, অনেক ক্ষেত্রে মানে টেলিভিশন বলি বা পত্রিকায় বলি, যেটি ফারহানা রহমান বলছিলেন যে সেক্ষেত্রে গণমাধ্যমগুলোর সংবাদটা আসলে কিভাবে করা দরকার, সেক্ষেত্রে মানে দুটি বিষয় যেন উঠে আসে, মেয়েটা বা ছেলেটা যিনি ভিকটিম হয়েছেন সেও যেন সেফলি থাকেন, পাশাপাশি হচ্ছে তাকে প্রচার না করে কিভাবে গণমাধ্যম এটি প্রচার করতে পারে। হ্যাঁ, আমি এই জায়গাটাতে আসবো। বিরতিতে যাওয়ার আগে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিলাম, সময় স্বল্পতার কারণে বলতে পারিনি। দেখেন, আমার অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট। আমি অনেকদিন ধরে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছি, তো আমি একটু ভিন্নভাবে ভাবতে চাই। একটা হচ্ছে ধরেন এই মেয়েদেরকে সচেতন করলাম, মেয়েদেরকে বুঝালাম, মেয়েদেরকে ট্রেনিং দিলাম। আমি মনে করি যে এখন এটা রিভার্স হওয়া উচিত। কারণ আমরা দেখছি যে ঘটনাগুলো ঘটাচ্ছে ছেলেরা। তো ছেলেরা আসলে ধরেন এই ঘটনাগুলোর ক্ষেত্রে এই দুটো ছেলেই মেডিকেলের স্টুডেন্ট, আমি যেটা বলছিলাম, তাদের বাবা, ফ্যামিলি, তারা দেখেন খুব অদ্ভুত যে এই ছেলেগুলোর কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের ছবি নাই, তারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে না, খুবই অদ্ভুত, মানে সন্দেহজনক। তারপরে তাদের প্রচুর নাম্বার তারা চেঞ্জ করে ফ্রিকোয়েন্টলি, কেন? তারপরে হচ্ছে তারা কারোর সঙ্গে মেশে না, বাসায় আসলে বাসার মধ্যে থাকে, রুমের মধ্যে দরজা বন্ধ করে, তাদের খুব ভালো বন্ধু নাই। আচ্ছা, তারপরে তারা তাদের বাবার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা পাঠাচ্ছে, কোথা থেকে আসতেছে? দুলাভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, বোনের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে। তাদের এই পরিবার কি এই প্রশ্নগুলো করেনি যে তার সন্তান কি করে, কোথেকে আসছে? যেখানে তার পড়াশোনা করতেই তার আসলে এত কষ্ট হচ্ছে, তারা টাকা পাঠানোর কথা, সেখানে উল্টো সে তাদেরকে টাকা পাঠাচ্ছে, টাকাগুলো কোথা থেকে আসে? এই প্রশ্নগুলো ছেলে যারা, মানে যাদের ঘরে ছেলে আছে, উঠতি বয়সী ছেলে আছে, বা ধরেন একটু সন্দেহজনক আচরণ ছেলে আছে, তাদের বাবা মারও করা উচিত, শুধু মেয়েদের না। আর মেয়েদের ফ্যামিলি থেকে আমার কাছে মনে হয় একটু উল্টো হয়ে বোঝানো উচিত যে দেখো, দেখেন, যে বিষয়গুলো ভাইরাল হয়, শরীর, তাই তো, শরীর তো আসলে সবারই আছে। এইভাবে যদি ভাবেন যে যেই অপরাধটা করছে, তো সে তো আসলে অপরাধী, তা তো বটেই। তুমি হয়তো ভুল করেছো, ভুলের জন্য তুমি আসলে এরপর সতর্ক থাকবা, কিন্তু ভুল করার জন্য তাকে সারা জীবন এটার জন্য গ্লানি বয়ে বেড়াতে হবে, তাকে সুইসাইড করতে হবে, তাকে আসলে সমাজ থেকে একঘরে করে ফেলতে হবে। সমাজের এই অ্যাপ্রোচটা বদলাতে হবে। আমি জানি কঠিন, কিন্তু এইভাবে ভাবা শুরু করতে হবে যে ঠিক আছে, একজন আমার শরীর দেখে ফেলেছে, শরীর তো সবারই আছে, মানে আলাদা কোনো কিছু তো না। এইভাবে আসলে জিনিসটাকে ওদেরকে সাইকোলজিক্যালি আসলে তৈরি করতে হবে যে যাতে করে তুমি এটা যদি হয়েও যায়, দুর্ঘটনা ঘটেও যায়, যাতে করে তুমি আসলে এইভাবে এটাকে খুব নেগেটিভলি চিন্তা না করো যে নিজেকে ধ্বংস করে দিতে হবে। আর সংবাদ মাধ্যমের কথা বললেন, দেখুন আমাদের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে এইগুলোতে ভিকটিম খুঁজে পাওয়া যায় না, এবং ভিকটিমরা আসতে চায় না নানান কারণে। কারণ হচ্ছে যে তারা এই মিডিয়াতে আসলে তাদের নাম, তাদের কণ্ঠ, তাদের পরিচয় প্রকাশ পেয়ে যাবে কিনা, উল্টো আর একটা হয়রানির শিকার হবে কিনা, সেটা একটা ব্যাপার। এবং এই ঘটনায় যে তারা মামলা করবে, আপনি জানেন, অবাক হবেন যে আমি বেশ কিছু মামলার মানে ঘটনার সঙ্গে জড়িত, কারণ ভিকটিমকে উদ্ধার করার পরে মামলা করা নর্মাল প্রসিডিউর। তো আমি হয়তো প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলাম, মামলা করে দিয়েছি, হেল্প করেছি। 4 বছর, 3.5 বছর, 5 বছর, 6 বছর ধরে মামলার চার্জ গঠন হয় না। একটা মেয়ে এই এতদিন কোর্টে যাবে, বারবার ঘুরবে, উকিলের পিছনে অর্থ ব্যয় করবে, হয়তো কোনো মেয়ে তার পরিবারকে জানায়নি, গোপনে ফাইট করছে, তো তার পক্ষে সম্ভব যে বিয়ের বয়স হয়ে যাচ্ছে, সে এই মামলা চালাবে? মানে শ্বশুর বাড়িতে যখন যাবে, কৃষিকে একটা মামলা ঘাড়ে করে নিয়ে যাবে? তো এই যে একটা প্রক্রিয়া, এই যে কোর্ট এবং পুরো সিন্ডিকেট, যে ধরেন মানে বছরের পর বছর লেগে যায়, এবং এটার আসলে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে, বা নারী ও শিশু নির্যাতন, বা এই যে ধরেন যেটাই বলেন না কেন, হাজার হাজার মামলা জট, এইগুলো একটা ব্যাপার। তো আমার মনে হয় গণমাধ্যমে আপনি যে প্রশ্নটা করলেন, গণমাধ্যম কর্মীদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে এই সকল রিপোর্টিংয়ের ক্ষেত্রে
জেন্ডার সেন্সিটিভ আচরণ করা দরকার, যে আমি আসলে যে ভিকটিমকে নিয়ে কাজ করছি সেই ভিকটিমের পরিচয় কিংবা তার আইডেন্টিটি যেন কোনোভাবে প্রকাশ না পায়, এবং আমার কারণে, আমার এই রিপোর্টের কারণে সেই ভিকটিম যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এবং তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যেন আমরা আসলে কাজটা কমপ্লিট করতে পারি। আবার কেউ কেউ আছেন, যদি আমরা কনভিন্স করতে পারি, যিনি খুবই সাহসী, যিনি আসলে সামনে এসে এটা নিয়ে প্রোটেস্ট করতে চান, প্রতিবাদ করতে চান, উদাহরণ তৈরি করতে চান, তাকে নিয়ে আমরা আরও অনেক দূর সামনে এগিয়ে যেতে পারি। কিন্তু নিউজ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের জেন্ডার সেন্সিটিভ আচরণ করতে হবে। জি, অনেক ধন্যবাদ। চমৎকার কিছু অ্যান্সার আমরা জানতে পারলাম। আরিফ মঈনুদ্দিন, আপনার কাছে একটু আসতে চাইব, এই যে অপরাধগুলো ঘটছে সেক্ষেত্রে মনিটরিংয়ের ব্যবস্থাটা আসলে বাংলাদেশে কি ধরনের রয়েছে বা কেমন রয়েছে? বর্তমানে কিন্তু আপনি দেখবেন যারা বাংলাদেশ পুলিশের সাইবার রিলেটেড ইউনিট আছে, বিভিন্ন ইউনিটের মধ্যে ওদের প্রত্যেকেরই কিন্তু সাইবার রিলেটেড মনিটরিং ইউনিট আছে এবং ওনারা প্রতিনিয়ত হচ্ছে মনিটরিং করছে। কিন্তু এই বিষয়ে মনিটরিং করা হচ্ছে, আমরা এর আগে আলাপ করছিলাম, কিন্তু এক্সিকিউশনের জায়গাটা, যে অপরাধ এটার যে সমাধান করা, সেই প্রক্রিয়াটার অনেকটা দীর্ঘসূত্রতায় পড়ে যাচ্ছে, যেটি এর আগে আব্দুল আল ইমরান বলছিলেন, লোকবলের অভাব বা বিভিন্ন সমস্যার কারণে। এখন আপনি একটু চিন্তা করেন, আমরা আসলে যে প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করি, এই সম্পূর্ণ প্ল্যাটফর্ম কিন্তু একটা বাইরের। হ্যাঁ, ফেসবুক বলেন বা টুইটার বলেন বা ইনস্টাগ্রাম বলেন, এগুলো বর্তমানে সবগুলো হচ্ছে পাশ্চাত্য যারা আছে তারা চালায়, এবং এরা ওদের নিজস্ব আইনেই চলে। বাংলাদেশের আসলে কোনো আইন ওদের কাছে আসলে সেটা নির্ভর করে না, এবং বাংলাদেশের উপরেও ওরা অনেক কিছু ডিপেন্ড করে না। এখন বাংলাদেশে আসলে যেই অপরাধগুলো হয়, এমন এমন সিলে অপরাধগুলো হয়, এবং এই অপরাধগুলো আসলে আপনি সেই দেশে কিন্তু সেটা তেমন একটা অপরাধ না। এই অপরাধ রিলেটেড যখন ফেসবুকের কাছে তথ্য চাওয়া হয় বা বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থার কাছে তথ্য চাওয়া হয়, তখন ওরা আসলে এগুলোকে ইগনোর করে। এখন বিভিন্ন ধরনের যে ফেক আইডি গুলো আছে, যে ফেক আইডি গুলো প্রতিনিয়ত ওরা করছে, যেগুলোর উপরে সাধারণত হচ্ছে বাংলাদেশ পুলিশ মনিটরিং গুলো করে থাকে। যেমন বিভিন্ন ধরনের কোথাও যদি কোনো ধরনের কার উপরে নির্যাতন রিলেটেড ছবি বা হচ্ছে কোনো ধরনের আপনার পর্নোগ্রাফি রিলেটেড ছবি, বা কেউ সোশ্যাল মিডিয়াতে এই ধরনের খারাপ রিলেটেড যদি কোনো ধরনের পোস্ট শেয়ার করে, এগুলোতে আসলে নিয়মিত মনিটরিং করে। কিন্তু আপনি একটু চিন্তা করেন যে এইভাবে এত লোকের যদি ফেসবুক আইডি বলেন বা সোশ্যাল মিডিয়া গুলো বলেন, এগুলো আসলে কারো পক্ষে সম্ভব না এতগুলো আইডির ক্ষেত্রে মনিটরিং করা। এটা বাংলাদেশ পুলিশের যদি এরকম জনবল যদি তারও ডাবল বৃদ্ধি করা হয়, তাও সম্ভব না, কারণ এই প্ল্যাটফর্ম গুলো আসলে এইভাবে বানানো। এই জায়গাটা যদি একটু ইন্টারাপ্ট করি, যারা আরিফ মঈনুদ্দিন, আপনি বলছিলেন যে ফেসবুক বলি বা টুইটার বলি, আদার্স যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে, সেই জায়গাটা আমাদের কাছে যেই ছবিটি বা যেই ভিডিওটি অসামাজিক, সেটি তাদের কাছে অসামাজিক নয়, কারণ তারা ব্যবসা করছেন বা তাদের কাছে এই বিষয়টি খুবই স্বাভাবিক। তো যারা ইউজার রয়েছেন, বাংলাদেশের যারা রয়েছেন বিশেষ করে, তারা আসলে কিভাবে সেফ থাকবেন? এখন ফেসবুকের কিন্তু একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে। কমিউনিটি স্ট্যান্ডার্ড হচ্ছে, যেমন কেউ যদি আমার ছবি ব্যবহার করে, আমি তাহলে সেই ফেসবুকের যে সেই ছবিতে আমি রিপোর্ট করতে পারবো। ফেসবুক প্রত্যেকটা অপশন সেখানে রেখেছে। হ্যাঁ, কেউ যদি আমার একটা অ্যাকাউন্টকে কোনোভাবে কপিরাইট দিয়ে যদি ডিসেবল করে দেয়, তারপর ফেসবুক সেই ইউজারকে আবার একটা অপশন দিয়ে থাকে যে যদি এটা আমাদের মিস্টেক হয়ে থাকে তাহলে আপনাকে রিকভার করার পদ্ধতি, এবং এখানে গিয়ে আপনি আসলে আপনার ডকুমেন্ট সাবমিট করুন। ফেসবুকের সম্পূর্ণ রুলস আছে, কিন্তু আমরা আসলে ইউজাররা সচেতন না এবং এগুলো সম্পর্কে আমাদের জানা নেই। এবং আমি একটা ছবি দিচ্ছি বা আমি কোনো একটা ইয়ে দিচ্ছি বা আরেকজন আমি ছবি ব্যবহার করছি, সেই ইউজার কিন্তু চাইলে সেইটা রিপোর্ট করে সেটা কিন্তু ডিসেবল করে দিতে পারে। বাট আমরা সেটা করি না। কারণ আমরা সেটা জানি না, কারণ আমাদের সেই জানা এখানে কিছুটা অজ্ঞতা আছে। কারণ আমরা আবার বিভিন্ন সময় আমাদের নাম হচ্ছে আব্দুল্লাহ নোমান, কিন্তু আমরা ফেসবুকে দিয়ে থাকি হচ্ছে আমি নোমান থাকি ওমান। আবার স্বপ্নের রাজকুমারী, হ্যাঁ, তারপর স্বপ্নের রাজকুমার, অপুজ বালিকা, এই ধরনের নামগুলো আমরা ব্যবহার করি। তো এইসব ক্ষেত্র ফেসবুক পক্ষ থেকে যদি কোনোভাবে আইডি ডিসেবল করে দেওয়া হয় বা কোনো ধরনের ব্ল্যাকমেইলিং করা হয়, তাহলে এই আইডি গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও হচ্ছে অনেক সময় ব্যাক পেতে হয়।
আবার কোনো অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায়, আবার সেই অ্যাকাউন্টগুলো আবার আমরা রিকভার করতে গেলে আমাকে যে কোনো ফটো আইডি, ন্যাশনাল আইডি, পাসপোর্ট সাবমিট করতে হয়, সেখানেও কিন্তু আমাদের কোনো নামের মিল থাকে না, যার কারণে আমরা আইডি গুলো কিন্তু উদ্ধার করতে পারি না। তো এখানে এই জিনিসগুলোতে একটু সচেতন হতে হবে, কারণ আমি যদি একটা প্ল্যাটফর্ম ব্যবহার করি, প্ল্যাটফর্মের কি কি অসুবিধা আসতে পারে সেটা আমাকে জানতে হবে প্রথমে, এবং সেই অসুবিধা যদি আসে এটা আমি কিভাবে রিকভার করা যায়, এটা আসলে প্রত্যেকজন ইউজারকে এটা জানা উচিত আমি মনে করি। কারণ আপনি একটা প্ল্যাটফর্ম ইউজ করছেন, একটা প্রযুক্তি ইউজ করছেন, কিন্তু সেই প্রযুক্তিকে যদি কেউ খারাপভাবে ব্যবহার করে, সেই প্রযুক্তি থেকে আপনি কিভাবে এটা উঠে আসতে পারবেন সেটাও আপনাকে জানতে হবে। জি, সেক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন, ফেসবুক বলি বা আরও আদার্স যে মাধ্যমগুলো রয়েছে, সেই জায়গাটায় কি আপনি এনআইডির কথা বলছিলেন, এনআইডি কি যুক্ত করার কোনো সুযোগ রয়েছে কি না? যদিও এটি ফেসবুক কর্তৃপক্ষ বা আমাদের দেশের বাস্তবতার প্রেক্ষাপটে আসলে কি করা যেতে পারে, বিশেষ করে যদি আমাদের এনআইডিটা অ্যাড করা হয়, সেক্ষেত্রে যিনি অপরাধ করছেন তাকেও ধরা যেমন সহজ হয় এবং যিনি ভিকটিম হচ্ছেন তার বিষয় আসলে খুব সহজেই সমাধান করা সম্ভব, এমনটি কিনা, বা কি করা যেতে পারে? এখন এটা আমি প্রস্তাব করতে পারি এটা, বাট হচ্ছে সংশ্লিষ্ট যে ফেসবুক কর্তৃপক্ষ আছে, যা এখন বর্তমানে মেটা নামে আপনারা চিনেন কোম্পানি, বাট ওনারা এটাতে যাবে না। কারণ হচ্ছে এখানে ওদের বড় ধরনের একটা বিজনেস আছে, সারা ওয়ার্ল্ডে ওরা হচ্ছে আসলে বিজনেস পলিসি নিয়ে চলে। এনআইডিটা আসলে আমরা কি করি, আমাদের সুবিধাটা আমরা ব্যবহার করব। আমি যদি আমার আইডি যদি ডিসেবল করে দেয় কোনো ধরনের, যেমন আপনি দেখবেন অনেক মেয়েরা কিন্তু বিভিন্ন ধরনের অনলাইন শপিং ফেসবুক পেজের মাধ্যমে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে। অনেকে আবার এটাকে আবার হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে কপিরাইট স্ট্রাইক দিয়ে বা সেগুলোতে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট, বিভিন্ন ধরনের কপিরাইট ইস্যু, ট্রেডমার্ক ইস্যু বিভিন্ন দিয়ে হচ্ছে এগুলো ডিসেবল করে দেওয়ার ব্যবস্থা করছে। তো সেক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে আমি যাতে আমার সেটা সিকিউর করতে পারি। কেউ যখন আমার আইডিটা আসলে যদি কোনোভাবে যদি এই ধরনের কপিরাইট দিয়ে যদি সেটা ডিসেবল করে দেয়, আমি সেটা যাতে রিকভার করতে পারি সেই সুযোগটা কিন্তু আমাকে রাখতে হবে। হ্যাঁ, সেই সুযোগটা ফেসবুক আমাকে দিচ্ছে, কিন্তু সেটা আমাকে রাখতে হবে। কারণ এখন আমি যদি নামের সংশ্লিষ্ট সঠিক নিয়মটা যদি আমি না মানি, তাহলে এখানে ফেসবুকেরও নিজস্ব কিছু করার ক্ষমতা থাকে না। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু আপনার কাছে আসবো, ফারহানা এ রহমান। আমরা যদি কিছু পরিসংখ্যান দেখি, এর আগে দেখেছি যে সিক্যাফ 2023-এর প্রতিবেদনে তারা বলছে যে সেখানে তারা দিয়েছে যে দেশের মোট সাইবার অপরাধে ভুক্তভোগী যারা রয়েছেন তার মধ্যে 14.82% বয়সী হচ্ছে 18 বছরের কম। অর্থাৎ শিশুরাই মূলত এই সাইবার অপরাধের শিকার হচ্ছেন বা তারা ভুক্তভোগী হচ্ছেন। তো সেক্ষেত্রে শিশু কিশোর যারা রয়েছেন তাদের অপরাধের বিষয়ে সচেতনতা বাড়াতে বেশ কিছু পদক্ষেপের কথা আপনি বলছিলেন। আর কি কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে বলে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আমি যেটা বলতে শুরু করেছিলাম, একটা তো হচ্ছে পরিবার, সেটা পরিবার সমাজ, আমাদের আসলে তাদের পাশে যে দাঁড়ানো দরকার, সেটা ঘটনা ঘটে গেলে। কিন্তু তার আগে সচেতনতাটা আসলে শুধু শিশু কিশোরদের মধ্যে না, তাদের বাবা মা, তাদের আশেপাশে, এমনকি তাদের শিক্ষক, হ্যাঁ, তাদের পাঠ্য বইয়ে আসলে বিভিন্ন গল্পের মধ্য দিয়ে উঠে আসতে পারে যে কি কি ঘটনা ঘটছে। আমাদের বিভিন্ন নাটক সিনেমার মধ্যেও কিন্তু এই ঘটনাগুলোকে নিয়ে এসে, এটা যে একেবারে দেখানো হয়নি তা না, একদম নতুন কিছু না, কারণ এই ধরনের জিনিস অন্যভাবে ঘটেছে আগে, একই জিনিস হ্যাঁ ঘটেছে অন্যভাবে। কিন্তু এখন যেহেতু সাইবার ওয়ার্ল্ডটা আসলে সবার জন্য খোলা, সেই জন্য সেই জায়গায়ও যে এই জিনিসটা একটু ভিন্নভাবে আমাদেরকে মেনটেন করতে হবে, আমাদেরকে নিজেদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সেই জায়গাগুলোকে মানে নিজেদেরকে সিকিউর করার জন্য সেগুলোকে ভিন্নভাবে ব্যবহার করতে হবে। এই যে ফেসবুকের কথা হচ্ছিল, যে ফেসবুকে কি কি অপশন আছে আমরা যারা বছরের পর বছর ইউজ করছি আমরা কি জানি? সেখানে আসলে যে এই 18 বছরের নিচে যেই বাচ্চাদের কথা, অনেক এই বয়সের অনেকে কিন্তু 18 বছরের উপরে বা 14 বছর সম্ভবত ফেসবুক অ্যাকাউন্ট করা যায়, 13 বছর বা 14 বছর, সেই বয়সটারও নিচে কিন্তু প্রচুর অ্যাকাউন্ট আছে। তারা নিজেদের বয়সটা 13-14 বছর বানিয়ে
মানে এটা আমার নিজের দেখা, হ্যাঁ। তো হ্যাঁ দেখা, তো এগুলো আসলে অনেক ক্ষেত্রে এই যে ছোট ছোট যাদের কথা আমরা বলছি, এদেরকে কিন্তু শিক্ষিত করতে হলে প্রথমে হচ্ছে তাদের পাঠ্য বইয়ে নিয়ে আসতে হবে, তাদের পরিবার থেকে কন্টিনিউয়াসলি এগুলো নিয়ে কথা বলা। আরেকটা হচ্ছে যে তারা যেন বিপদে আপদে যে কোনো বিষয় নিয়ে তার বাবা মা সাথে কথা বলতে পারে, সেই জায়গাটা খোলা রাখা। আমরা যদি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এটা ভালো না, ওটা ভালো না, আমি এটা শিখতে দিব না, ওটা শিখতে দিব না, কিন্তু এখানেই কিন্তু ওদের কাজের জায়গা। আমি এখন ইন্টারনেট দিব না, আমি তাকে স্মার্টফোন দিব না, আমি তাকে কিছুই দিব না, কিন্তু তাহলে সে আসলে ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রিতে কিভাবে পা রাখবে? তাকে আসতে হলে তো তার এই জায়গাটা ব্যবহার করতে জানতে হবে, কিন্তু ব্যবহার কিভাবে করবে সেই জায়গাটা তাকে শিখাতে হবে, তার ভিতরে সেই সচেতনতাটা তৈরি করতে হবে। নৈতিকতার জায়গাটা নিয়ে আসলে কথা বলা খুবই জরুরি, কারণ আমরা কতদূর যেতে পারি, কতটুকু করতে পারি, মানে আমাদের লিমিটটা কতটুকু, সেটা কিন্তু পরিবার থেকে এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসতে হবে। এর বাইরে মিডিয়া, অবশ্যই মিডিয়াকে এইগুলো নিয়ে আরও অনেক বেশি কথা বলতে হবে। কথার বাইরে লেখালেখি হতে পারে, মুভি হতে পারে, নাটক হতে পারে, যেটা কিনা শুধু সেই শিশুটা না, কিন্তু শুধু শিশু কিশোর কিন্তু এটা শিখবে না, তার বাবা মাদেরও কিন্তু জানার বিষয় আছে। অনেক মানুষ আছে ওনারা অত্যন্ত মানে উচ্চশিক্ষিত, কিন্তু ওনাদের হয়তো এই সাইবার জগৎ সম্পর্কে তেমন কোনো আইডিয়াই নেই। আমি এরকম অনেক মানুষকে চিনি, ওনারা নাম করা ডাক্তার, লয়ার, কিন্তু ওনারা কিন্তু এখানে যে এই যে একটা ওয়ার্ল্ড এতখানি বিস্তৃত হয়েছে, এখানে অপরাধ জগৎ কি বা এখানে আসলে পোটেনশিয়ালটাই বা কি, সেটা সম্পর্কে কিন্তু ওনাদের আইডিয়া নেই। হ্যাঁ, তো আইডিয়া নেই। আরেকটা শেষ বা বলতে পারেন যে কিছু দৃষ্টান্তমূলক শাস্তি আসলে হওয়া প্রয়োজন, যে এই জায়গায় অপরাধ করে কেউই যে আসলে আইনের বাইরে নয়, ঊর্ধ্বে নয়, অপরাধীদেরকে কিছু দৃষ্টান্তমূলক শাস্তি। অনেক ধন্যবাদ ফারহানা রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আব্দুল আল ইমরান আপনার কাছে একটু আসতে চাইব। গণমাধ্যমগুলোর কথা ফারহানা রহমান বলছিলেন, গণমাধ্যম এই ক্ষেত্রে কি ধরনের কাজ করতে পারে এবং সার্বিকভাবে আপনার ছোট্ট করে যদি পরামর্শ থাকে। না, আমি অল্প কথা শেষ করব। গণমাধ্যমের কথা আমি এর আগে বলেছি যে তারা কি ধরনের ভূমিকা রাখতে, আমরা তো আসলে ভূমিকা রাখছি। আমি তো দেখি যে আসলে যতটুকু এই পরিস্থিতি তৈরি করা, আইডেন্টিফাই করা কিংবা ধরেন ফোকাস করা, গণমাধ্যম তো প্রচুর কাজ করছে। তো আমি একটু মানে পরিবারের সদস্যদের উপর উদ্দেশ্যে বলবো যে দেখেন, কয়েকটা কাজ করা যেতে পারে। ধরেন এই যে আমরা রিপোর্ট করলাম, কিংবা এর আগে আমি জাস্ট 30 সেকেন্ড শেষ করে দিব, এই রিপোর্টগুলো নিয়ে আপনারা কথা বলেন, আপনার সন্তানকে পাঠান যে দেখেছো কি হয়, এবং ডিজিটাল সিকিউরিটি আইনের ধারাগুলো নিয়ে কথা বলেন। 25, 26, 24, 23 কি বলা আছে, কতটুকু শাস্তির কথা বলা আছে, কি করলে কি হয়, সন্তানদেরকে এগুলো পড়ান যে কনসিকুয়েন্স কি হতে পারে। এই দেখো, এই যে মেডিকেলের ছাত্র জেলে চলে গেছে, এই দেখো অমুকের ছেলে জেলে চলে গেছে। এই বিষয়গুলো নিয়ে পারিবারিক প্ল্যাটফর্মে আপনারা কথা বলেন, আলোচনা করেন যে যাই করো সাবধান, আমি কিন্তু তোমাকে সেভ করবো না, আমি কিন্তু তোমাকে পাশে দাঁড়াবো না এ ধরনের অপরাধ করলে, এরকম ভয় দেখান, পরিস্থিতি তৈরি করুন। তো পরিবারের প্ল্যাটফর্মে এই ব্যাপারগুলো নিয়ে কথা বললে, গণমাধ্যমের রিপোর্টগুলো নিয়ে কথা বললে, তাহলে না এটা ইফেক্টিভ হবে। আমরা যতই রিপোর্ট করি, পরিবার যদি আগায় না আসে, কোনো কাজ হবে না। জি, অনেক ধন্যবাদ। আরিফ মঈনুদ্দিন, আপনার কাছে সবশেষ আপনার পরামর্শ জানতে চাচ্ছিলাম যে এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, বিশেষ করে অভিযোগের ভিত্তিতে আমাদের যেই সিআইডি বলি, পুলিশ বলি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারা কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনার পরামর্শ? একটু আনমিউট করতে হবে। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। জি জি, আনমিউট করতে হবে আরিফ, আনমিউট করতে হবে। সবার আগে কিন্তু পরিবারকে আগে আসতে হবে, কারণ আমরা কিন্তু বর্তমানে হচ্ছে ছেলে মেয়েদেরকে স্মার্টফোন দিয়ে রাখছি, বাট আমরা তাদের সাথে মিশছি না, তাদের সাথে খেলাধুলা করছি না, তাদের সাথে সময় কাটাচ্ছি না। বাট আপনি দেখবেন এখন প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু বাচ্চারা হচ্ছে স্মার্টফোন ইউজ করে সারাদিন ব্যস্ত থাকে। কেন ব্যস্ত থাকে? কারণ সে খেলাধুলার সুযোগ পাচ্ছে না, সে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাচ্ছে না। তো এক্ষেত্রে একটা পরিবারকে তার বাবা মাকে অবশ্যই একটা ভাইটাল রোল প্লে করতে হবে। ইমরান যেমন বলছিল, আপনি যতই আসলে পুলিশিং করেন বা যতই অভিযোগ দেন, যতই ধরে নিয়ে এসে কাজ করুক, কোনো লাভ হবে না যদি ব্যক্তি যতদিন সচেতন না হবে ততদিন পর্যন্ত আপনি আসলে এই অপরাধগুলোকে আপনি করতে পারবেন না, কমাতে পারবেন না। কারণ এটা কিন্তু এটা জ্যামিতিক হারে বাড়ছে, এই অপরাধগুলো এমন পরিমাণে বাড়ছে যে আপনি আসলে কল্পনা করতে পারবেন না। আপনি যদি একটা থানায়ও আপনি যদি এখনো যদি খবর নেন, সেখানে হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো অভিযোগ আসছে।
এর মধ্যে 10টা যদি অভিযোগ আসে তার মধ্যে আরো 90টা অভিযোগ হচ্ছে এটা হাইড থেকে যাচ্ছে, কেন প্রকাশ করছে না। তাহলে এক্ষেত্রে হচ্ছে আপনার পরিত্রাণের ওয়ে হচ্ছে আপনাকে একজন পরিবারকে একটা ভালো ভূমিকা রাখতে হবে এবং প্রত্যেকটা স্কুল এবং কলেজে টিচারদের প্রতিদিন এই বিষয়গুলো নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। ইমরান যেমন বলেছিল তাকে বিভিন্ন ধরনের যে অপরাধ হয় সে অপরাধের শাস্তি কি হতে পারে এবং বিভিন্ন ধরনের বর্তমানে যার ওর অপরাধ ও এই অপরাধ করেছে এটার জন্য তার এই শাস্তি হয়েছে, এই জিনিসগুলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি ঢোকাতে হবে। এবং সবার উপরে হচ্ছে নীতি নৈতিকতা, সেটা যত বেশি আসলে আমরা আরো মজবুত করতে পারবো তত বেশি আমরা আসলে এই প্রতারণাগুলো থেকে সচেতন থাকতে। জি, অনেক ধন্যবাদ আরিফ মঈনুদ্দিন, ধন্যবাদ আব্দুল আলী ইমরান এবং ধন্যবাদ ফারহানা এ রহমান। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। মোট কথা যেটি উঠে আসলো আজকের আলোচনায়, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডতে অনেক বেশি ইনভলভ হতে হবে এবং অভিভাবক যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন সন্তানকে অনেক বেশি সময় দিতে হবে, তাদের সাথে বন্ধুর মতো করে মিশতে হবে এবং যারা এই অভিজ্ঞতার শিকার হচ্ছেন আপনারা নিজেকে সময় দিতে হবে, নিজেকে জানতে হবে, অ্যাওয়্যার থাকতে হবে, পাশাপাশি নীতি নৈতিকতার জায়গাগুলোকে অনেক বেশি সচেতন থাকতে হবে। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।